সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিকেন রেজালা। এর জন্য প্রথমে আমি লেগ পিস নিয়েছি, কিছুটা আমি বড় বড় পিসও নিয়েছি। লেগ পিসটাকে অর্ধেক করে এরকম অল্প অল্প করে এরকম কেটে দিয়েছি, যাতে লবণ হলুদ এটা ভালোভাবে ঢুকতে পারে। আমি চাকুর সাহায্যে এরকমভাবে কেটে দিচ্ছি। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে নিংড়ে নিতে হবে, যাতে মশলাটা মাখার সময় জলটা বেরিয়ে নেওয়া যায়। এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এটা জাস্ট কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আর দিচ্ছি আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, লঙ্কা বাটা 1 চামচ দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, তার জন্য লঙ্কার পরিমাণে একটু কমিয়ে নিতে হবে। আর দিচ্ছি ঘরে পাতা টক দই 2 চামচ। দইটা কিন্তু একেবারে জমাট আছে। এরকমভাবে মাংসটা মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু মাংসটা একটু বেশি আছে। এখন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সরিষা যে কাঁচা তেলের গন্ধ থাকে, সেই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে, এটা পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হলে তাড়াতাড়ি ভাজা হবে, তাই সবসময় আমি লবণ দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিই। এখন পেঁয়াজটা এরকমভাবে আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। এখানে ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন পেঁয়াজটা এরকমভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজে। এর মধ্যে আমি 3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, এলাচগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর দিচ্ছি এখানে জয়িত্রী। এখানে চাইলে আপনারা সাইজিরা যেটা কিংবা গোলমরিচ, সাদা গোলমরিচ সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি গোলমরিচ গোটা কয়েকটা, এখানে দিলে এটা টেস্টটা বেশ ভালো হয়। আমি এখানে গুঁড়ো করাও ব্যবহার করেছি। এখন সবগুলো ফ্লেভারটা যাতে বেরিয়ে যায় এরকম আমি কয়েক সেকেন্ড এটাকে ভেজে নিলাম। এখানে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে। আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, যাতে এখানে কালারটা খুব সুন্দর আসে। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, এগুলো দিয়ে এখন মশলাটা আমি এর মধ্যে ভেজে নেব। এখানে জিরা, ধনে গুঁড়ো, লবণ, হলুদ এর মধ্যে সবগুলো মশলা আমি দিয়ে দেব। যেহেতু মশলার মধ্যে মাংসের মধ্যে সবগুলো মশলা আমি দিয়ে রেখেছি, এখন এর মধ্যে অল্প পরিমাণে আমি সবগুলো মশলা ব্যবহার করছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু গ্রেভিটা হবে, কালারটা বেশ সুন্দর লাগবে। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে এখন পেঁয়াজের মধ্যে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যাবে, তাই এটা সবসময় এর মধ্যে নিয়ে নিলাম টক দই। এখানে নিয়েছি 4 কাপে মেপে 1 কাপের জলটা কিন্তু আমি আগে থেকে ঝরিয়ে রেখেছি ছাঁকনির মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে। আর আগে থেকে আমি এখানে কাজু, পোস্ত এটাকে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা আগে এটাকে ভেজে নিয়ে এটা তাহলে একটু নরম হয়। ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভেজে নেব। এদিকে যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দেখিয়েছিলাম, সেটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখন এর মধ্যে যে পেস্টটা আছে সেই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দই দেওয়ার সময় কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবসময় এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর সবসময় ফ্লেমটা কমিয়ে দিতে হবে মশলাটা দই দেওয়ার সময়। এখন এর মধ্যে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি ফুল ফ্লেমেটাকে কষতে থাকবো। কষতে কষতে কিন্তু সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, আর মশলার যে কাঁচা গন্ধ থাকে সে কাঁচা গন্ধটা কিন্তু এর মধ্যে থেকে চলে যাবে। এরকমভাবে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এখন এর মধ্যে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, সে মাংসটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটা যত বেশি আগে থেকে মাংসটা মাখিয়ে রাখবে তত বেশি মশলাটা এর মধ্যে ঢুকতে পারে, তাই মাংসের টেস্টটা কিন্তু ভালো হয় এবং তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তাই এটা যত
তাড়াতাড়ি এটা সম্ভব হয় আগে মাখিয়ে রাখলে চিকেনের টেস্টটা বেশ ভালো আসে। এখন মাংসটা এর মধ্যে দিয়ে আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিট ফুল ফ্লেমে নেড়ে চেড়ে এরকমভাবে নাড়তে থাকবো। এটা এখন ঢাকা দেব না, 10 মিনিট পরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই 10 মিনিট এটা নাড়তে নাড়তে কিন্তু মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়ে আসে, সেই জলে কিন্তু মাংসটা তখন সেদ্ধ হতে থাকবে। এখন এরকমভাবে নাড়তে নাড়তে দেখে বুঝতে পারছেন 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো আরও 15 মিনিটের জন্য। আর এখানে রেজালার মধ্যে কিন্তু অবশ্যই যে কোনো রেজালা তৈরি করতে গেলে এর মধ্যে অবশ্যই মাখনাটা দিতেই হবে। মাখনাটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, এটা কড়াইতে আমি ভেজে রেখেছি। এখানে ঘি কিংবা তেল কোনো কিছুই দিইনি, এমনি এটা কুড়মুড়ে করে ভাজা আছে, সেটা এখন রেজালাটার মধ্যে দিয়ে দিলাম। এখন রেজালাটা দিয়ে আমি আরও এখানে মোটামুটি 15 মিনিট রেখে দেবো। মোটামুটি আমার 30 মিনিট মাংসটা কষা হয়ে গেছে। 30 মিনিট পরে আমি দেখাচ্ছি এটা ঢাকনা উঠিয়ে। মাংসটা কিন্তু পারফেক্ট কষা হয়ে গেছে, তেল সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। আরও আমি এখানে মোটামুটি 15 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলো দিতে দিতে কিন্তু আর 15 মিনিট লেগে যাবে। এখানে মশলাটা এবং মাংসটা যত বেশি কষবে তত বেশি টেস্ট ভালো হয়। এখানে টক দই দেওয়ার কারণে আমি অল্প পরিমাণে চিনি দিলাম। এখানে যদি আপনার চিনিটা বাদ দেন, চিনির বাদ দিতে পারেন। আমি অল্প পরিমাণে চিনি দিলাম। এখন মোটামুটি এখানে হয়ে গেছে 10 থেকে 15 মিনিট মতো মশলাটা পারফেক্ট কষা হয়ে গেছে, মাংসটা সেদ্ধ ভালো হয়ে গেছে। এখন নেড়েচেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে চিকেন রেজালা। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।